হ্যালো এভরিওয়ান। আজকে আমরা 9th জুন আলিয়া ইউনিভার্সিটির যে বিএসসি নার্সিং এর এন্ট্রান্স এক্সাম হয়েছিল তার বায়োলজি পেপারের সলিউশন ডিসকাস করছি। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 20 নম্বর পর্যন্ত প্রশ্ন ডিসকাস করেছিলাম। এই ভিডিওতে আমরা 21 থেকে 35 অব্দি কোয়েশ্চেন ডিসকাস করব। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা বলেছে 21 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ ভাইরাল ডিজিজ? নিচের মধ্যে কোনটা ভাইরাল ডিজিজ বা ভাইরাসের সাহায্যে ছড়ায়? তো ফার্স্ট যে অপশনটা আছে টিউবারকিউলোসিস বা যক্ষ্মা, যেটাকে আমরা বাংলায় বলি, সেইটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামে যে ব্যাকটেরিয়া আছে, মাইকোব্যাকটেরিয়াম, এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার ফলে আমাদের টিউবারকিউলোসিস রোগটা হয়। সেকেন্ড যে অপশনটা আছে ম্যালেরিয়া, ম্যালেরিয়া রোগটা হয় প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের ফলে, বা শুধু ভাইভ্যাক্স নয়, আরো 3টে প্লাজমোডিয়ামের প্রজাতি আছে যার ফলে আমাদের ম্যালেরিয়া রোগটা হয়। আর এই প্লাজমোডিয়ামটা হচ্ছে এক ধরনের প্রোটোজোয়া বা আদ্য প্রাণী। থার্ড যে অপশনটা আছে টাইফয়েড, এর জন্য আমাদের যে ব্যাকটেরিয়াটা দায়ী তার নাম হচ্ছে সালমোনেল্লা ব্যাকটেরিয়া। এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। এবার কোয়েশ্চেনে চেয়েছে যে ভাইরাসের ফলে কোনটা হয়, যে চিকেন পক্স বা বসন্ত রোগ আমাদের, সেই চিকেন পক্সটা যে ভাইরাসের ফলে হয় তার নাম হচ্ছে ভ্যারিসেলা ভাইরাস। তো এই ভ্যারিসেলা হচ্ছে একটা ভাইরাস যার ফলে চিকেন পক্স হয়। তাই এটা আমাদের অ্যান্সার, যেহেতু কোয়েশ্চেনে চেয়েছে যে কোনটা ভাইরাস ঘটিত রোগ। ওকে, নেক্সট 22, which of the following statement about evolution is not true? ইভলিউশন সম্বন্ধে কোন কথাটি সঠিক নয়? তো ফার্স্ট অপশন বলছে ইভলিউশন ইজ দ্য প্রোডাক্ট অফ ন্যাচারাল সিলেকশন। অবশ্যই নেচার যাকে সিলেক্ট করে তাকেই ইভলিউশনের পথে ঠেলে দেয়। প্রাকৃতিক নির্বাচনবাদ, প্রাকৃতিক নির্বাচনের ফলেই আমাদের ইভলিউশনটা হয়ে থাকে। সেকেন্ড যে অপশনটা বলছে প্রোক্যারিওটস ইভলভ ফাস্টার দ্যান ইউক্যারিওটস। অবশ্যই, কারণ যে প্রোক্যারিওটস গুলো আছে এদের যে বডি সেটা খুব সিম্পল, আর যে ইউক্যারিওটস আছে এদের বডি হচ্ছে একটু জটিল, কমপ্লেক্স। তাই অবভিয়াসলি যার বডি সিম্পল, যার কার্যকারিতা সিম্পল, সে তাড়াতাড়ি ইভলিউশনের পথে যোগ দেবে। আর যে কমপ্লেক্স, যার বডি জটিল, যার কার্যপ্রণালী জটিল, সে ইভলিউশন অনেক স্লো করবে। তো এটাও ঠিক। অপশন সি বলেছে যে ইভলিউশন ইজ গোল ওরিয়েন্টেড। এবার গোল ওরিয়েন্টেড কথাটার মানে হচ্ছে যে একটা লক্ষ্য থাকা। ইভলিউশনের কি কোনো লক্ষ্য আছে? যদি ইভলিউশনের কোনো লক্ষ্য থাকতো, ধরা যাক যে এটা একটা আম গাছ, এবং এই ইভলিউশনের লক্ষ্য হচ্ছে যে এই আম গাছটাকে লম্বা করে দেওয়া। তো এরকম যদি হতো, ইভলিউশন যদি তার লক্ষ্যটাকে অ্যাচিভ করে নিত, তাহলে তো এর পরে আর কোনো ইভলিউশন হতোই না। ইভলিউশন তো একটা জায়গায় গিয়ে থেমে যেত লক্ষ্যটাকে অ্যাচিভ করার পরে। কিন্তু ইভলিউশন কখনোই থামে না, কারণ ইভলিউশনকে বলা হয় কন্টিনিউয়াস প্রসেস, অনবরত চলতেই থাকে। এবং ইভলিউশন তার সঙ্গেই একটা স্লো প্রসেস, স্লো এবং কন্টিনিউয়াস। তো এই ইভলিউশনের কোনো গোল নেই, তাই জন্য এই স্টেটমেন্টটা ভুল। আর সেটাই কোয়েশ্চেনে চেয়েছে যে নট ট্রু, এটাই হচ্ছে ইভলিউশন সম্বন্ধে সত্যি কথা নয়। আর লাস্ট যে অপশনটা বলেছে ইভলিউশন ডাজ নট লিড টু আ বেটার ফেনোটাইপ অলওয়েজ। অবভিয়াসলি ইভলিউশনের ফলে যে সবসময় তোমার ভালোই হবে সেটা কোনো কথা নয়। ইভলিউশন মানে একটা চেঞ্জ, এবার সেই চেঞ্জটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। ঠিক আছে? তো ইভলিউশন যে সবসময় একটা বেটার ফেনোটাইপ দেবে সেটার কোনো মানে নেই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, মানে এটা ক্রস নয়, এটা সঠিক স্টেটমেন্ট। নেক্সট কোয়েশ্চেন, এই ডায়াবেটিক, এটা একটু কঠিন কোয়েশ্চেন, কারণ নর্মালি আমরা সিলেবাসে যে জিনিসগুলো পড়ি সেটা এনসিআরটি বলো বা বেঙ্গলি টেক্সট বই বলো, সেখানে এই ধরনের ডিসকাশন খুব কমই হয়। তো কোয়েশ্চেনটা বলেছে যে এ ডায়াবেটিক পেশেন্ট ডেভেলপড মেটাবলিক অ্যাসিডোসিস রেজাল্টিং ইন ডিপ অ্যান্ড র্যাপিড ব্রিদিং হুইচ ইজ কল্ড। মানে বলছে যে একজন ডায়াবেটিক পেশেন্ট আছে, তার অ্যাসিডোসিস হয়ে গিয়েছে, এবং অ্যাসিডোসিস হওয়ার ফলে ওর ডিপ এবং র্যাপিড মানে খুব ঘন ঘন এবং খুব গভীর শ্বাস নিচ্ছে, হুইচ ইজ কল্ড। কি এটা? তো এবার দেখো, অ্যাসিডোসিস লোকের তখন হয় যখন কোনো একটা বডির, মানে কোনো একটা ব্যক্তির বডিতে কিটোন বডিজ খুব বেড়ে যায়। এবার কিটোন বডিজ কখন বেড়ে যায়? আমি সাইডে আরেকটা পাথওয়ে লিখছি, যখন ইনসুলিন কাজ করে না, ইনসুলিন নট ফাংশনিং, তখন আমাদের বডিতে যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়।
তার মানে গ্লুকোজ ইনক্রিমেন্ট লিখতে পারি আমরা। এবং ইনসুলিন কাজ না করার ফলে গ্লুকোজটা আমাদের ব্লাডে ধীরে ধীরে বেড়ে যায়, মানে গ্লুকোজটা ভাঙে না। আর গ্লুকোজটা ভাঙে না তার মানে যে গ্লাইকোলাইসিস প্রসেসটা, মানে গ্লুকোজের যে ভাঙার প্রসেসটা, গ্লাইকোলাইসিস, এই প্রসেসটা তখন আর হয় না। গ্লাইকোলাইসিস হয় না, তখন আমাদের বডি একটা অল্টারনেটিভ অপশন খোঁজে যে কি করে গ্লাইকোলাইসিসটা চালানো যেতে পারে। তখন আমাদের বডি কি করে, ফ্যাটি অ্যাসিড, মানে আমরা যে ফ্যাট খাই সেই ফ্যাটটাকে ভেঙে প্রথমে ফ্যাটি অ্যাসিড তৈরি করে, সেই ফ্যাটি অ্যাসিড থেকে কিটোন বডিজ তৈরি করে, আর কিটোন বডিজ দিয়ে গ্লাইকোলাইসিসটা চালায়, যেটা আমাদের শরীরের পক্ষে মোটেই ভালো নয়। তো এই যে ইনসুলিন তার কাজ বন্ধ করে দিচ্ছে, গ্লুকোজের পরিমাণ ধীরে ধীরে ব্লাডে বেড়েই যাচ্ছে, গ্লুকোজের কোনো ইউজ হচ্ছে না, এবং গ্লুকোজ ইউজ না হওয়ার ফলে অল্টারনেটিভ হিসাবে আমাদের কিটোন বডি তৈরি হচ্ছে। এই কিটোন বডি তৈরি হওয়ার পর সেটা গ্লাইকোলাইসিসে অংশগ্রহণ করছে। তো কিটোন বডি যখনই আমাদের বডিতে বেড়ে যায় তখন আমাদের বডির যে পিএইচ সেটা 7-এর থেকে কম হয়ে যায়, আর আমাদের বডি অ্যাসিডিটির দিকে চলে যায়। এটাকেই আমরা বলি মেটাবলিক অ্যাসিডোসিস। এইবার এই যে আমাদের বডিতে একটা অ্যাসিডিক কন্ডিশন তৈরি হচ্ছে, সেটাকে দূর করার জন্য আমাদের বডি কিভাবে রেসপন্স দেয়? আমাদের বডি ডিপ এক্স ডিপ এক্সপিরেশন করে, বা যে নিঃশ্বাস প্রক্রিয়া, যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেওয়ার প্রক্রিয়া, সেটা অনেক ডিপলি করে, মানে যাতে করে বেশি বেশি কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। তাহলে কি হয়? কার্বন ডাই অক্সাইড এক্সক্রিশন হয়। অনেক বেশি বেশি কার্বন ডাই অক্সাইড যখন এক্সক্রিশন হবে তখন আমাদের পিএইচটা যেটা কমে গেছিল সেই পিএইচটা আবার ধীরে ধীরে বাড়তে থাকবে এবং 7-এর পার হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের বডিতে অ্যাসিডিক কন্ডিশন তৈরি হয়েছিল কিটোন বডি বেড়ে যাওয়ার জন্য। সেটাকে ঠিক করার জন্য আমাদের বডি কি করলো, বেশি বেশি করে কার্বন ডাই অক্সাইড বডি থেকে বের করে দিল, এবং আমাদের বডির যে পিএইচ ছিল সেটাকে আবার ধীরে ধীরে 7-এর কাছাকাছি বা 7-এর উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। এই যে ফুল প্রসেসটা, এটাকে কি বলে, এটাই জিজ্ঞাসা করেছে কোয়েশ্চেনে। আমাদের অ্যান্সার হচ্ছে কুসমেউল ব্রিদিং। এটা সাধারণত আমরা পড়ি না টেক্সট বইটাতে। বাকি যে অপশনগুলো সেটাও একটু আলোচনা করি। অ্যাপনিউস্টিক ব্রিদিং, এটাতে আমরা খুব ডিপ নিঃশ্বাস এই প্রশ্বাস নিই, মানে অক্সিজেন নিই। ঠিক আছে? তাহলে ইনহিল করি আমরা এখানে, কি ইনহিল করি? অক্সিজেন। তো যখন খুব ডিপ অক্সিজেন নেব আর কার্বন ডাই অক্সাইড যখন অল্প অল্প ছাড়বো সেটাকে বলবো অ্যাপনিউস্টিক ব্রিদিং। আচ্ছা, পিরিয়ডিক ব্রিদিং। পিরিয়ডিক মানে হচ্ছে কখনো বেশি সাডেন ইনক্রিমেন্ট অফ রেসপিরেশন রেট, মানে কখনো খুব বেশি শ্বাস প্রশ্বাস ফেলছি, ঘন ঘন অক্সিজেন নিচ্ছি খুব বেশি, আবার খুব বেশি কার্বন ডাই অক্সাইডও ছাড়ছি, মানে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের যে ছাড়া আর নেওয়ার রেটটা সেটা খুব বেড়ে গেছে। আবার কি হচ্ছে, সাডেন ডিক্রিজ, মানে পর মুহূর্তেই হঠাৎ করে আবার এই রেটটা কমে গেল। সাডেন ডিক্রিজ অফ রেসপিরেশন। ঠিক আছে? তাহলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড নেওয়া আর ছাড়ার একটা হঠাৎ বেড়ে যাচ্ছে আবার হঠাৎ কমে যাচ্ছে, এটাই আমাদের পিরিয়ডিক ব্রিদিং। আর উপরেরটা যে বলেছে টেকপিনিয়া, টেকপিনিয়া মানে হচ্ছে খুব স্পিডে আমরা কাজ করছি, মানে ধরো একটা শ্বাস প্রশ্বাস নিতে এবং ছাড়তে যদি আমাদের সাধারণভাবে কথার কথা যে 2 সেকেন্ড যদি লাগে, তো ট্যাকপিনিয়ার ক্ষেত্রে আমরা এই কাজটাই 1 সেকেন্ডের মধ্যে করে দিচ্ছি, মানে খুব স্পিডে কাজগুলো করছি, সেটা হচ্ছে ট্যাকপিনিয়া। তো এই যে টোটাল প্রসেসটা আমরা এইখানটায় লিখেছি, যেটা আমরা কিটোন বডির কথা বললাম, কার্বন ডাইঅক্সাইডের কথা বললাম, সেটা হচ্ছে অপশন আমাদের সি, কুসমাল ব্রিদিং। নেক্সট 24, which one of the following neurotransmitter is secreted by the preganglionic neurons of sympathetic nervous system? তো এবার দেখো যে গ্যাংলিয়ন মানেটা কি, যে প্রি গ্যাংলিয়নিক নিউরনস বলছে। গ্যাংলিয়ন কথাটার অর্থ হচ্ছে অনেকগুলো নিউরনের যে সেল বডি থাকে, এরকম সেল বডি থাকে নিউরনের। তো অনেকগুলো এরকম সেল বডি যদি পাশাপাশি চলে আসে, বা কোষ দেহ যেটাকে আমরা বাংলায় বলি, একটা নিউরনের এরকম সেল বডি থাকে, তার নিচে এরকম অ্যাকশন থাকে, আর এরকম উপরের দিকে এরকম ডেনড্রন থাকে, তাই তো? তো এই যে সেল বডিটা স্টার শেপ, এটা যদি অনেকগুলো সেল বডি কাছাকাছি চলে আসে তখন এই স্ট্রাকচারটাকে আমরা বলে দেব গ্যাংলিয়ন। ঠিক আছে? এবার সেটাই জিজ্ঞাসা করছে যে যদি আমরা একটা গ্যাংলিয়ন নিই যেটার নাম হচ্ছে প্রি গ্যাংলিয়নিক নিউরন। এবার প্রি গ্যাংলিয়নিক নিউরন কি সেটা বোঝানোর জন্য একটা ছবি দেখাই।
তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রয়েছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুটো পার্ট, একটা হচ্ছে ব্রেইন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। ঠিক আছে, ব্রেইন আর স্পাইনাল কর্ড এই দুটো মিলেই আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে দেখো এখানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে আর এখানে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে। তো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে এই যে এই পার্টটা, এটা হচ্ছে আমাদের সেল বডি বা কোষ দেহ। এরা সবাই মিলে একটা এখানে একটাই দেখা যাচ্ছে কিন্তু এখানে একের বেশি থাকবে আর কি। তো এই যে নিউরনের সেল বডিটা, এরকম যদি আরো একটা আমি এখানে সাইডে এঁকে দিই, এরকম যদি সেল বডি অনেকগুলো থাকে সেটাকে আমরা বলবো গ্যাংলিয়ন। এবার দেখো সেল বডি থেকে এটা একটা অ্যাকশন বেরিয়েছে এবং সেই অ্যাকশনটা গিয়ে আরেকটা জায়গায় যুক্ত হচ্ছে এবং সেখানেও যদি আমি আর একটা এরকম সেল বডি এঁকে দিই বা কোষ দেহ এঁকে দিই, তাহলে দেখো দু রকমের সেল বডি তৈরি হয়েছে, সরি দু রকমের গ্যাংলিয়ন তৈরি হয়েছে। একটা প্রথমে তৈরি হলো যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, আর একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বাইরে বেরিয়ে তৈরি হলো। তো যদি এরকম দুইবার গ্যাংলিয়ন তৈরি হয়, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আর একটা পরে গিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে গিয়ে আরেকবার যদি গ্যাংলিয়ন তৈরি হয়, তাহলে প্রথমটাকে আমরা বলবো প্রি গ্যাংলিয়নিক নিউরন, পরেরটাকে আমরা বলবো পোস্ট গ্যাংলিয়ন। ঠিক আছে, এই যে সেকেন্ড বার সেল বডিগুলো এক জায়গায় আসলো, এটাকে আমরা বলবো পোস্ট গ্যাংলিয়নিক নিউরন। তোমরা যদি নিচের ছবিটা দেখো, নিচের ছবিতে দেখো কোনো এক্সট্রা কিন্তু গ্যাংলিয়ন তৈরি হয়নি, একটাই তৈরি হয়েছে যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আন্ডারেই আছে, কিন্তু এর পরে গিয়ে কোথাও আর গ্যাংলিয়ন তৈরি হয়নি মাঝখানে, একদম লাস্টে গিয়ে তৈরি হচ্ছে, টার্গেট টিস্যুর ঠিক আগে গিয়ে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের পোস্ট গ্যাংলিয়নিক নিউরন। ওপরেরটা কোথায় তৈরি হচ্ছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরে গিয়ে। তো এবার কোয়েশ্চেনে বলেছে যে এরকম যদি একটা প্রি গ্যাংলিয়নিক নিউরন থাকে, প্রি গ্যাংলিয়নিক নিউরন মানে এই জায়গাটার কথা বলা হচ্ছে, এই জায়গাটার কথা বলা হচ্ছে, এই রকম প্রি গ্যাংলিয়নিক নিউরন থেকে কোন নিউরো ট্রান্সমিটারটা বের হবে। তো তোমাদের জানিয়ে রাখি যে প্রি গ্যাংলিয়নিক নিউরন থেকে সবসময় শুধু অ্যাসিটাইল কোলিন বের হয়। তো এখানে অপশন হবে আনসার এ। আমি যদি ছবিতে একবার লিখি তাহলে এইখানে আমাদের শুধু অ্যাসিটাইল কোলিন রিলিজ হয় প্রি গ্যাংলিয়নিক নিউরন থেকে। আর এই যে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন মানে এটা, এখান থেকে যে নিউরো ট্রান্সমিটারগুলো রিলিজ হয় সেটা অ্যাসিটাইল কোলিনও হতে পারে, সেটা ডোপামিন হতে পারে, বা সেটা আরো অন্য যে কোনো ধরনের নিউরো ট্রান্সমিটার হতে পারে যেটা পোস্ট গ্যাংলিয়নিক নিউরন থেকে বের হয়। কিন্তু যদি আমরা প্রি গ্যাংলিয়নের কথা বলি, সেখান থেকে শুধুমাত্র অ্যাসিটাইল কোলিনই রিলিজ হয়। কোয়েশ্চেন নাম্বার 25 বলছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট জাইলেম। জাইলেম সম্বন্ধে কোনটি সঠিক? এবার জাইলেমের কাজ কি? উদ্ভিদের ক্ষেত্রে ওয়াটার ট্রান্সপোর্ট, তাই তো। এবার আমাদের অপশনগুলোর মধ্যে দেখতে হবে কোথায় জলের পরিবহনের কথা বলা হচ্ছে। তো ফার্স্ট অপশনটা দেখি, বলছে ইট ইজ রেসপন্সিবল ফর দ্য ট্রান্সপোর্ট অফ অ্যাসিমিলেটস। অ্যাসিমিলেট কথাটার যদি আমরা সোজা বাংলা বলি তাহলে আত্তীকৃত খাদ্য, মানে খাবারটা যখন গাছ তৈরি করে ডাইজেস্ট করে নেয় সেটাই হচ্ছে আত্তীকৃত খাদ্য, যে খাবারের মধ্যে এনার্জি থাকে। তো বলছে যে জাইলেম খাবার ট্রান্সপোর্ট করে, তো জাইলেম তো খাবার ট্রান্সপোর্ট করে না, প্রথমেই ভুল। নেক্সট বলছে যে ইট ইজ রেসপন্সিবল ফর দ্য ট্রান্সপোর্ট অফ অ্যাসিমিলেটস ইন ভাস্কিউলার প্লান্টস অ্যান্ড ক্যারেক্টারাইজড বাই ট্রাকিয়ারি এলিমেন্টস। তো আবার অ্যাসিমিলেটের কথা বলছে যে জাইলেম অ্যাসিমিলেটে ট্রান্সপোর্ট করছে, তো আবার ভুল। থার্ড অপশন, ইট ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য প্রেজেন্স অফ ট্র্যাকিয়ারি এলিমেন্টস। এবার ট্র্যাকিয়ারি এলিমেন্টসটাকে আমরা সাধারণত ট্র্যাকিয়া বলে জানি। একটা জাইলেমের যদি পার্টগুলো তোমরা দেখো, নেক্সট ছবিতে আমরা দেখতে পাবো যে জাইলেম প্যারেনকাইমা, জাইলাম ভেসেলস, এই যে জাইলেম ভেসেলস এটাকে আমরা ট্র্যাকিয়া বলে চিনি। ঠিক আছে, তারপরে ট্রাকিড থাকে, জাইলেম ফাইবার থাকে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ কোনটা কি। তো আবার ব্যাক করে আসি, এই যে ট্র্যাকিয়ারি এলিমেন্টস বলছে বা ট্র্যাকিয়া বলছে বা যেটাকে আমরা ভেসেল বলেও চিনি, এটা একটা জাইলেমের পার্ট এবং এটা কিসে রেসপন্সিবল বলছে? ফর দ্য কন্ডাকশন অফ ওয়াটার, একদম জলের পরিবহনেই সাহায্য করে, তাই এটাই আমাদের অপশন হবে। আর লাস্ট অপশন, অপশন ডি বলছে যে ইট ইজ রেসপন্সিবল ফর দ্য ট্রান্সপোর্ট অফ ওয়াটার। হ্যাঁ, এই অবধি ঠিক আছে, কিন্তু এরপরেই বলছে অ্যান্ড ক্যারেক্টারাইজড বাই সিভ এলিমেন্টস।
তো জাইলেমের মধ্যে সিভ এলিমেন্টস থাকে না, সিভ এলিমেন্টস থাকে কিন্তু ফ্লোয়েমের মধ্যে, তাই জন্য এটাও আমাদের ভুল। তাহলে অপশন সি অনলি রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26 এ যাই আমরা, একটু বড় আছে। বলছে গিভেন বিলো আর সাম স্টেটমেন্ট অ্যাবাউট সেল অর্গানেলস, কিছু সেল অর্গানেল বলা হয়েছে এবং সেই সেল অর্গানেলকে নিয়ে কিছু কথা বলছে এরা। বলছে যে দ্য মাইটোকন্ড্রিয়া আর দ্য সেন্টার অফ অক্সিডেটিভ মেটাবলিজম, মানে অক্সিজেনের সাহায্যে আমরা খাবারটাকে ভাঙি। একদমই তাই। তোমরা যদি মাইটোকন্ড্রিয়ার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম দেখো, তাহলে সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে দেখতে পাবে যে লাস্টের দিকে আমাদের কমপ্লেক্স 1 2 3 4 এরকম করতে 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 লাস্টে যে কমপ্লেক্স 4 আছে সেখানে আমাদের নিচের দিকে অক্সিজেন প্রেজেন্ট আছে। তো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে অক্সিজেন থাকে, আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা সাধারণত মাইটোকন্ড্রিয়ায় দেখা যায়। আর মাইটোকন্ড্রিয়াতে আমরা কি করি, অক্সিজেনের হেল্প নিয়ে খাবারের ডাইজেশনটা করি। তো এটা আমাদের রাইট। সেকেন্ড বলছে যে দ্য এটিপি ইন ক্লোরোপ্লাস্ট ইজ ফর্মড বাই দ্য প্রোটন গ্রেডিয়েন্ট স্ট্যাবলিশড ইন এ লাইট ইন্ডিপেন্ডেন্ট ম্যানার। অনেকটা বড় স্টেটমেন্ট বলছে। তো আমি এখানে একটা যদি থাইলাকয়েড মেমব্রেন আঁকি, এটা ধরে নাও একটা থাইলাকয়েড মেমব্রেন। থাইলাকয়েড মেমব্রেনটা গাছের ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে। তো এই ক্লোরোপ্লাস্টের মধ্যে থাইলাকয়েডের যে মেমব্রেন, এখানে ফটোসিস্টেম 1 আর 2 থাকে। এটা হচ্ছে ফটোসিস্টেম 1, আর এইখানে ধরে নিলাম আমি এটা ফটোসিস্টেম 2। এবার এই যে ফটোসিস্টেম 1 আর ফটোসিস্টেম 2 আছে, তার মাঝখানে এখানে একটা সাইটোক্রোম B6F বলে ইলেকট্রন ট্রান্সপোর্টার থাকে। তো এই যে থাইলাকয়েডের মেমব্রেনটা, এই যে ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 এগুলো কিভাবে কাজ করে, এখানে সূর্যের আলো এসে পড়ে একটা স্পেসিফিক তরঙ্গ দৈর্ঘ্যের। PS1 এর ক্ষেত্রে আমরা 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো চাই, PS2 এর ক্ষেত্রে আমরা 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো চাই। তো এই যে PS1 আর PS2 তে এই যে সানলাইট এসে পড়লো 700 ন্যানোমিটার আর 680 ন্যানোমিটারের পর, তো এই PS1 আর PS2টা তখন এক্সাইটেড হয়ে যায়। আর এই PS1 এর ভেতরে যে ইলেকট্রনস গুলো থাকে, সেই ইলেকট্রনস গুলো তখন ট্রান্সপোর্ট হয়ে যায় PS1 থেকে PS2 তে। যদি সাইক্লিক ফসফোরাইলেশন হয় তাহলে PS1 থেকে ঘুরে আবার PS1এই আসে ইলেকট্রনগুলো। আর যদি নন সাইক্লিক হয় ইলেকট্রনগুলো, তাহলে PS1 থেকে PS2 এর কাছে চলে যায়। ঠিক আছে, এই পর্দাটার মধ্যে দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে চলে যায়। তো এবার দেখো যে ইলেকট্রনগুলো কখন তৈরি হয়। একটা হাইড্রোজেনের সংকেত আমরা যদি লিখি তাহলে H দিয়ে লিখি। এই হাইড্রোজেনের মধ্যে একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে, সেটাকে আমরা 1H1 দিয়ে লিখি। এবার এই হাইড্রোজেন থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে এটাকে আমরা কি লিখবো, H প্লাস হিসাবে লিখবো। এটা হচ্ছে আমাদের নর্মাল হাইড্রোজেন থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর সংকেত। এবার দেখো এই যে PS1 থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে যাচ্ছে, তার মানে এই PS1 এর ক্ষেত্রে হাইড্রোজেনগুলো এখানে জমছে ধীরে ধীরে, তাই তো? হাইড্রোজেনগুলো ধীরে ধীরে এখানে জমছে এবং ইন ফিউচারে হাইড্রোজেনগুলো ভিতরে চলে আসবে, এইখানে চলে আসবে হাইড্রোজেনগুলো। ঠিক আছে, তো দেখো যে হাইড্রোজেনগুলো প্রথমে থাইলাকয়েডের মেমব্রেনে ছিল এবং সেখান থেকে পরে হাইড্রোজেনগুলো কি হচ্ছে, থাইলাকয়েডের যে লুমেন আছে সেখানে কিন্তু ঢুকছে। বোঝা গেল? তাহলে এবার অপশনটা পড়ি। বলছে যে দ্য এটিপি ইন দ্য ক্লোরোপ্লাস্ট ইজ ফর্মড বাই দ্য প্রোটন গ্রেডিয়েন্ট স্ট্যাবলিশড ইন এ লাইট ইন্ডিপেন্ডেন্ট ম্যানার। তাহলে এই যে দেখো হাইড্রোজেনগুলো ঢুকছে থাইলাকয়েডের লুমেনের ভেতরে, এরপর এই হাইড্রোজেনগুলো কিন্তু আবার বাইরে বেরিয়ে যাবে এদিক দিয়ে, আর এই সময়তেই এটিপি তৈরি হবে। এটিপিটা কার সাহায্যে তৈরি হবে, এখানে একটা F0F1 দানা আছে, এখানে F0F1 দানা আছে যার সাহায্যে এটিপিটা তৈরি হবে। তো এই যে এত কিছু ঘটনা হলো, সেটা কি লাইটের অনুপস্থিতিতে হলো, লাইটের ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে হলো না। এই পুরো ঘটনাটার জন্য আমাদের 700 ন্যানোমিটার বা 680 ন্যানোমিটারের লাইট লাগছে। তার মানে এটা একটা লাইট ডিপেন্ডেন্ট প্রসেস, লাইট ডিপেন্ডেন্ট প্রসেস, তাই না? তাহলে আমাদের এই যে 2 নম্বরটা এটা ভুল, সেকেন্ডটা ভুল। থার্ডটা বলছে যে প্লান্ট ভ্যাকুয়ালস আর অ্যাকচুয়ালি জাঙ্ক। তো জাঙ্ক কথাটার মানে হচ্ছে যে কোনো কাজে দেয় না, নো ওয়ার্ক। জাঙ্ক সেল অর্গানেলস প্রোভাইডিং নো ফাংশন। তো বলছে যে ভ্যাকুয়ালের কাজ নাই কোনো উদ্ভিদের ক্ষেত্রে, কিন্তু এটা একদমই ভুল। কারণ ভ্যাকুয়াল প্লান্টের যে সেল আছে তার প্রোটেকশনের কাজে হেল্প করে।
সেলটার ভেতরে এক্সট্রা যদি চাপ চলে আসে সেক্ষেত্রে ভ্যাকুয়াল সেটাকে সরাতে সাহায্য করে, তাহলে এটাও ভুল। লাস্ট অপশনটা বলছে যে লাইসোজোমাল অ্যাক্টিভিটি ইজ ইনক্রিজড ইন ক্যান্সার সেল, একদমই তাই, ক্যান্সার সেলের ক্ষেত্রে লাইসোজোমের অ্যাক্টিভিটি খুবই বেড়ে যায়। তো অপশন আমাদের 1 আর 4 এই দুটো ঠিক, তো আমরা অপশন খুঁজি কোথায় এরকম বলেছে। লাস্ট অপশনে দেখো বলেছে 1 and 4 আর কারেক্ট বাট 2 and 3 আর রং, সেটাই আমরা দেখলাম। তো অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের রাইট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27, দ্য প্লান্ট হরমোন জিব্বারেলিক অ্যাসিড, জিব্বারেলিক অ্যাসিড বলতে জিব্বারেলিন যেটা তোমরা বলো সেটাই, ইজ জেনারেলি নট অ্যাসোসিয়েটেড উইথ, মানে কোনটা জিব্বারেলিনের কাজ নয়। তো এই যে প্রথম কথাটা বলেছে স্টেম ইলংগেশন, স্টেম মানে হচ্ছে কাণ্ড। আমরা যদি এরকম একটা গাছ দেখি তো গাছের যে টিপগুলো, এই টিপগুলো অক্সিনের সাহায্যে বেড়ে যায়, মানে প্রান্তগুলো এটাতে অক্সিন সাহায্য করে। আর এই যে মাঝখানটা কাণ্ডের, এটা বাড়তে সাহায্য করে হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড, তা এটা আমাদের রাইট। সেকেন্ড, মল্ট প্রোডাকশন, মল্ট প্রোডাকশন মানে হচ্ছে ব্রিওয়ারি ইন্ডাস্ট্রি, যেটা মানে মদ্য শিল্প বা অ্যালকোহল ইন্ডাস্ট্রি, সেইখানে জিব্বারেলিক অ্যাসিড আমরা ইউজ করি, তো এটাও রাইট। থার্ড বলেছে পার্থেনোকার্পি, পার্থেনোকার্পি মানে হচ্ছে নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদন, এটাতেও আমরা জিব্বারেলিক অ্যাসিড ইউজ করি। ঠিক আছে, কোনো ধরনের নিষেক করব না, কিন্তু তার সত্ত্বেও আমরা ফল তৈরি করব। আর লাস্টেরটা যে বলেছে পার্থেনোজেনেসিস, অ্যাকচুয়ালি এটা হচ্ছে অ্যানিমেলের ক্ষেত্রে ইউজ হয়। যেটা আমরা পার্থেনোকার্পি বললাম প্লান্টের ক্ষেত্রে, যে কোনো রকমের নিষেক ছাড়াই আমরা ফল তৈরি করব, এটা যদি অ্যানিমেলের ক্ষেত্রে হতো যে উইদাউট এনি রিপ্রোডাকশন, উইদাউট রিপ্রোডাকশন আমরা যদি যে ফিমেল গ্যামেট আছে, ফিমেল গ্যামেট, সেই ফিমেল গ্যামেট থেকে যদি ডাইরেক্ট একটা বেবি তৈরি হয়ে যায়, তখন সেটাকে আমরা বলবো পার্থেনোজেনেসিস। তো পার্থেনোজেনেসিসটা যেহেতু প্লান্টের সঙ্গে সম্পর্কিত নয়, আর সেটাই কোয়েশ্চেনে চেয়েছে যে নট অ্যাসোসিয়েটেড উইথ, তো জিব্বারেলিক অ্যাসিডের কাজ অবভিয়াসলি পার্থেনোজেনেসিস নয়, কারণ এটা অ্যানিমেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে। 28, এটা একটু অদ্ভুতরে কোয়েশ্চেন, কারণ এক্ষেত্রে আমাদের ডাটা মনে রাখতে হবে, এক্ষেত্রে কোনো কিছু বোঝার উপায়ই নেই। বলছে হুইচ অফ দ্য ফলোইং ন্যাশনাল পার্কস হ্যাজ দ্য হাইয়েস্ট ডেন্সিটি অফ টাইগার্স অ্যামং প্রোটেক্টেড এরিয়াস ইন দ্য ওয়ার্ল্ড, মানে সব থেকে বেশি কোথায় বাঘের ঘনত্ব দেখা যায় বেশি, যত রকমের প্রোটেক্টেড এরিয়া আছে মানে সংরক্ষিত যত বন আছে, সেই সংরক্ষিত বনগুলোর মধ্যে কোথায় সব থেকে বেশি বাঘের ঘনত্ব দেখা যায়। এটার আনসার জিম করবেট ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ডে আছে। তো এখানে পরীক্ষায় অন্যভাবেও কোয়েশ্চেন আসতে পারে যে জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় আছে, বন্দিপুর কোথায় আছে, কাজিরাঙ্গা কোথায় আছে, নাগারহোল কোথায় আছে। তো তোমরা শুধুমাত্র ন্যাশনাল পার্কগুলোই পড়বে না, তার সঙ্গে সেগুলো কোন স্টেটে আছে সেটাও পড়বে। নেক্সট, the phylum in which the animals are bilaterally symmetrical in larval stage, মানে যখন ছোট বাচ্চা অবস্থায় থাকে তখন bilaterally symmetrical, bilaterally symmetrical মানে হচ্ছে এইরকম যদি একটা প্রাণী হয়, একে আমরা যদি শুধুমাত্র একভাবেই কাটতে পারি এবং সমান দুটো ভাগে ভাগ করতে পারি, তাহলেই আমরা সেটাকে বলবো বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। আর তারপরে বলছে রেডিয়ালি সিমেট্রিক্যাল, রেডিয়ালি সিমেট্রিক্যাল মানে হচ্ছে যে এরকম ধরো একটা বল, এটাকে আমরা অনেক ভাবে সমান ভাগে ভাগ করতে পারি, আমরা যদি এভাবে কাটি, এভাবে কাটি, বা মাঝখান দিয়ে কাটি, এইভাবে কাটি, তাহলে সবভাবেই এই প্রাণীটা সমান ভাগে বিভক্ত হয়ে যাবে, যেটাকে বলে রেডিয়ালি সিমেট্রিক্যাল। তো দেখো যে বলেছে কোন ধরনের প্রাণী যখন লার্ভাল স্টেজে থাকে মানে বাচ্চা থাকে, তখন সেটাকে আমরা বাইল্যাটারালি কাটতে পারি, মানে একভাবেই কাটবো, সমান দুটো পার্টে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, সেটা বাচ্চা অবস্থায়। আর যখন বড় হয়ে যায় অ্যাডাল্ট স্টেজে চলে আসে তখন রেডিয়ালি সিমেট্রিক্যাল, মানে যেভাবে ইচ্ছে কাটতে পারি। তো তোমরা যদি নিমাটোড, অ্যানিলিডা আর মোলাস্কা এই তিনজনের যদি তোমরা সিমেট্রি পড়ো, তাহলে এরা তিনজনেই বাইল্যাটেরালি সিমেট্রিক্যাল, মানে এদেরকে আমরা একভাবেই কাটতে পারি সমান দুটো ভাগে। তোমরা রেগুলার প্র্যাকটিক্যাল লাইফেও এক্সাম্পলে দেখতে পাবে, যেরকম কেঁচো, কেঁচোকে আমরা যদি মাঝখান দিয়ে কেটে দিই তাহলে একমাত্র সেটা দুটো সমান পার্টে আমরা কাটতে পারবো। এদের ক্ষেত্রে আমরা রেডিয়াল সিমেট্রি দেখতে পাই না, কিন্তু লাস্টেরটা একাইনোডার্মাটা, এই ক্ষেত্রে আমরা বাচ্চা অবস্থায় বাইল্যাটারাল সিমেট্রিও দেখতে পাই। আবার সেই একাইনোডার্মাটাটা ফর এন এক্সাম্পল তারা মাছ, ও যখন বড় হয়ে যায় তখন ওর ক্ষেত্রে আমরা রেডিয়াল সিমেট্রিও দেখতে পাই। আমি তোমাদেরকে ছবি দেখাচ্ছি, দেখো
এটা হচ্ছে ডান দিকে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, বাইপিনারিয়া, ব্র্যাকিওলারিয়া, একাইনোপ্লুটিয়াস, এরা সবাই হচ্ছে লার্ভা। কার লার্ভা? এরা সবাই হচ্ছে একাইনোডার্মাটা লার্ভা। তো দেখো এদেরকে আমরা শুধুমাত্র একভাবেই সমান ভাগে কাটতে পারবো, যদি আমরা লম্বা লম্বি এভাবে কাটি তাহলেই সমান ভাগে কাটতে পারবো প্রত্যেকটাকে। তাহলে এটা কি ধরনের সিমেট্রি? এটা হচ্ছে বাই ল্যাটেরাল সিমেট্রি। কিন্তু এই একাইনোডার্মাটাগুলো যখন বড় হয়ে যাচ্ছে, এটা যেরকম তারা মাছ, এদেরকে দেখো আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে কাটতে পারছি। আমরা এভাবে কাটতে পারছি, আমরা এভাবে কাটতে পারছি, এবং প্রত্যেকটা ভাগ সমান হবে। ঠিক আছে, তো এটাকে বলে দিচ্ছে রেডিয়াল সিমেট্রি। তাহলে এটার আনসার হচ্ছে ইকাইনোডার্মাটা। এটা একটু কঠিন প্রশ্ন ছিল। 30 নাম্বার কোয়েশ্চেন, এটা খুব ইজি। এখানে বডি গহ্বর বা সিলোম যেটাকে বলি, সেটার প্রেজেন্স বা অ্যাবসেন্সের বেসিসে কিছু ডিফারেন্সিয়েশন করতে বলেছে। তিনটে অপশন দিয়েছে এখানে। আর্থওয়ার্ম মানে কেঁচো, যেটা একটা অ্যানিলিডস। ফ্ল্যাট ওয়ার্ম মানে চ্যাপ্টা কৃমি, যেটাকে আমরা প্ল্যাটিহেলমিনথিস বলে থাকি, প্ল্যাটিহেলমিনথেস। আর রাউন্ড ওয়ার্ম মানে গোল কৃমি, যেটাকে আমরা বলে থাকি অ্যাসকেহেলমিনথেস। ঠিক আছে, অ্যাসকেহেলমিনথেস। এবার আমরা যদি অপশনগুলো না দেখি, ডাইরেক্ট যদি লিখি, তাহলে অ্যানিলিডার ক্ষেত্রে আমরা কোনো ধরনের সিলোম দেখতে পাই না। অ্যাসিলোমেট মানে সিলোম বলতে দেখো আমাদের যে বডি থাকে না, সেটা তিনটে লেয়ার থাকে, এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম। তো সব থেকে বাইরের লেয়ারটাকে আমরা বলি এক্টোডার্ম, তারপরের লেয়ারটাকে আমরা বলি মেসোডার্ম। মেসোডার্মের ভেতরে এরকম সিলোম থাকতে পারে, আর সেন্টারে যে থাকে সেটাকে আমরা বলি এন্ডোডার্ম। ঠিক আছে, তো এটা আমাদের কথা বলছি, আমরা ম্যামালসদের কথা বলছি। কিন্তু আর্থওয়ার্মের ক্ষেত্রে এরকম কোনো এই জিনিসটা, সেটা আর্থওয়ার্মের ক্ষেত্রে থাকে না, সিলোম থাকে না, ওই জন্য অ্যাসিলোমেট। প্রথমবারের জন্য সিলোমের কিছুটা সিলোম টাইপের জিনিস দেখা গেল প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে, বা এখানে যেটা ফ্ল্যাট ওয়ার্ম বলা হচ্ছে তার ক্ষেত্রে প্রথম একটা ছদ্ম সিলোম দেখা গেল বা সিউডো সিলোম দেখা গেল। আর রাউন্ড ওয়ার্ম যেটা বা গোল কৃমি, তার ক্ষেত্রে প্রথমবারের জন্য অ্যাকচুয়াল সিলোম দেখা গেল বা ট্রু সিলোম দেখা গেল। ঠিক আছে, ট্রু সিলোম। তো এরকম অপশন কোথায় আছে আমরা দেখি। অ্যানিলিডার ক্ষেত্রে অ্যাসিলোমেট খুঁজবো, বা আর্থওয়ার্মের ক্ষেত্রে আমরা অ্যাসিলোমেট খুঁজবো। আর্থওয়ার্মের ক্ষেত্রে অ্যাসিলোমেট আমরা এখানে দেখতে পাচ্ছি, আর লাস্ট অপশনটায় দেখতে পাচ্ছি। তারপরে ফ্ল্যাট ওয়ার্মের ক্ষেত্রে আমরা সিউডোসিলোমেট খুঁজবো। ফ্ল্যাট ওয়ার্মের ক্ষেত্রে সিউডোসিলোমেট শুধুমাত্র আমরা অপশন এতেই দেখতে পাচ্ছি। আর রাউন্ড ওয়ার্মের ক্ষেত্রে আমরা ট্রু সিলোম খুঁজবো বা সিলোমেট খুঁজবো। এই তিনটেই আমরা অপশন এ তে দেখতে পাচ্ছি, তাই এ আমাদের রাইট আনসার। নেক্সট, এটা একটু কঠিন বলবো না, এটা একটু ভাবার বিষয় আছে। বলছে যে দ্য ডায়নামিক্স অফ এনি সাব পপুলেশন উইদিন আ মেটা পপুলেশন ডিফার্স ফ্রম দ্যাট অফ আ নর্মাল পপুলেশন ইন দ্যাট। তো অনেক কিছু বলেছে, আমি একটু সোজা। কোয়েশ্চেন নাম্বার 31, এটা একটু কঠিনই বলবো আমি এই কোয়েশ্চেনটা। দ্য ডাইনামিক্স অফ এনি সাব পপুলেশন উইদিন আ মেটা পপুলেশন। দেখো সাব পপুলেশন মানে হচ্ছে ছোট ছোট পপুলেশন, মেটা পপুলেশন মানে পুরো একসাথে গোটা পপুলেশনটাকে বোঝাচ্ছে। ডিফার্স ফ্রম দ্যাট অফ আ নর্মাল পপুলেশন ইন দ্যাট। তো অনেক কিছুই বলেছে, আমি একটু সোজা করে বলে দিই। যে ধরে নাও এটা একটা জায়গা, এর মধ্যে এরকম কিছু লোক আছে, এখানে কিছু লোক আছে, আর আমি অন্য কালার দিয়ে আঁকি, কিছু লোক এই জায়গাতে আছে, আর কিছু লোক এইখানে আছে। তো এই যে দেখো ছোট ছোট কিছু বস্তি তৈরি হয়েছে, প্রত্যেকটাকে আমরা বলে দিচ্ছি সাব পপুলেশন। আর পুরো জায়গাটাতে যত পপুলেশন আছে সবাইকে আমরা একসঙ্গে বলছি মেটা পপুলেশন। ঠিক আছে, এবার দেখো এই যে ছোট ছোট সাব পপুলেশন, এদের ক্ষেত্রে কি হবে। ধরো কেউ এই জায়গাটায়, এই সাব পপুলেশনের একটা লোক এখানে চলে গেল, এই সাব পপুলেশনের একটা লোক এখানে চলে আসলো, মানে একটা জায়গার মধ্যে যখন একটা ছোট ছোট সাব পপুলেশন থাকবে, তখন প্রত্যেকটা আলাদা আলাদা সাব পপুলেশনের মধ্যে
নিজেদের মধ্যে কথাবার্তা হওয়ার সম্ভাবনা আছে। এই লোকটা এখানে চলে আসলো, এই লোকটা আবার এখানে চলে গেল, মানে নিজেদের মধ্যে এরা কি করছে, ইমিগ্রেশন করছে এবং এমিগ্রেশন করছে। কারণ আমরা জানি যে অনেকগুলো ছোট ছোট বস্তি যদি থাকে, অনেকগুলো ছোট ছোট পাড়া থাকে, এক পাড়ার লোক আরেক পাড়ায় যায়, আরেক পাড়ার লোক আরেক পাড়ায় যায়, তো এইভাবে এরা নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করে। তো এই যে প্রসেসটা আছে, এক পাড়ার লোক আরেক পাড়ায় যাচ্ছে বা একটা ছোট পপুলেশনের লোক আরেকটা পপুলেশনে যাচ্ছে, এটাকে আমরা বলে দিচ্ছি ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন। ঠিক আছে, ইমিগ্রেশন মানে হচ্ছে ভেতরে চলে আসা, আর এমিগ্রেশন মানে হচ্ছে বাইরে চলে যাওয়া। এই জিনিসটা একটা ছোট ছোট অনেকগুলো সাব পপুলেশন থাকলে হতে পারে। এবার এখানে দেখো কি কোয়েশ্চেনটা বলেছে, আরেকবার পড়ছি এবার। দ্য ডায়নামিক্স অফ এনি সাব পপুলেশন উইদিন আ মেটা পপুলেশন ডিফার্স ফ্রম দ্যাট অফ আ নর্মাল পপুলেশন। তো দেখো যে আমি আরেকটা যদি ছবি আঁকি, দেখা গেল এখানে একটাই পাড়া, তো যখন একটাই পাড়ার মধ্যে লোকরা নিজেদের মধ্যে কথাবার্তা বলবে বা আলোচনা করবে, তখন কি আমরা কখনো এটা বলবো যে বাইরের পাড়ার লোক আমাদের পাড়ায় চলে এসেছে গল্প করতে? কখনোই আমরা সেই কথাটা বলবো না। কিন্তু যদি একটা বিশাল বড় এরিয়া হয় এবং সেই বিশাল বড় এরিয়াটা কিছু ছোট ছোট পাড়ায় বিভক্ত থাকে এরকম ভাবে, তখন আমরা কি বলবো যে যখন যখন একটা পাড়ার লোক অন্য জায়গায় চলে আসবে সেই সাব পপুলেশনটার মধ্যে, যেটা খুব স্বাভাবিক, একটা বড় জায়গার মধ্যে যদি অনেকগুলো ছোট ছোট পাড়া থাকে, এক পাড়ার লোক আরেক পাড়ায় যাবেই। তো সেটাকে আমরা বলে দেবো ইমিগ্রেশন আর ইমিগ্রেশন। তো আমরা যদি নর্মাল একটা ছোট পপুলেশন নেই, যেখানে কোনো পাড়ার ব্যাপার নেই, সেইখানে আমাদের কোনো এমিগ্রেশনেরও ব্যাপার নেই, কোনো ইমিগ্রেশনেরও ব্যাপার নেই। একই পাড়ার লোক ওখানেই আছে, খাচ্ছে যাচ্ছে, নিজেদের মধ্যে কথা বলছে। কিন্তু অনেকগুলো যদি পাড়া হয়ে যায়, যদি সাব পপুলেশন চলে আসে, তখন আমরা এমিগ্রেশন আর ইমিগ্রেশন শুরু করে দেবো। সেটাই এখানে বলছে, দেখো অপশন নাম্বার সি তে, যে ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন রেটস আর সিগনিফিকেন্টলি হায়ার। মানে যত সাব পপুলেশন বাড়াবো, যত দল বাড়াবো, যত পাড়া বাড়াবো, তত ইমিগ্রেশন মানে লোক বাইরেও যাবে, লোক বাইরের পাড়া থেকে এই পাড়াতেও আসবে। বোঝা গেল? এ আর বি নাম্বার যে অপশনটা বলছে যে ডেথ রেটস আর হায়ার দেন দ্য বার্থ রেটস আর লোয়ার দেন দ্য ডেথ রেটস। তো সাব পপুলেশন হওয়ার জন্যে ডেথ রেট বা বার্থ রেটের কোনো ব্যাপার নেই। ডেথ রেট আগেও যেরকম ছিল পরেও সেরকম হতে পারে, বার্থ রেটও আগেও যেরকম ছিল পরেও সেরকম হতে পারে। সাব পপুলেশনের সঙ্গে এর কোনো রিলেশন নেই। আর লাস্টেরটা যে বলছে ইমিগ্রেশন অ্যান্ড এমিগ্রেশন রেটস আর সিগনিফিকেন্টলি নেগলিজিবল, না, এটা কখনোই নয়। যখনই তুমি পাড়া বাড়াতে থাকবে, যখনই তুমি দল বাড়াতে থাকবে, তখন এই দল থেকে ওই দলে লোক যাচ্ছে, ওই দল থেকে এই দলে লোক আসছে, এটা সবসময় হতেই থাকবে। এটা কখনোই নেগলিজিবল হতে পারে না। ঠিক আছে, তাহলে 31-এর অপশন হচ্ছে সি। নেক্সট 32, বাঁ দিকে 4টে অপশন, ডান দিকে 6টা অপশন। তো আমরা প্রথম থেকে পড়ি, সব থেকে ইজিটা নিয়ে আমরা স্টার্ট করি। দেখো বলছে যে অপশন নাম্বার 4টা যদি দেখি, যে বলছে সেলস আর মেটাবলিক্যালি অ্যাক্টিভ বাট নো লঙ্গার প্রলিফারেট। মানে সেল ডিভিশন বন্ধ হয়ে গিয়েছে। সেলটা অ্যাক্টিভ আছে, মানে চাইলেই ও ডিভাইড করতে পারে, কিন্তু টেম্পোরারিলি সেল ডিভিশনটা হচ্ছে না। এবার টেম্পোরারিলি সেল ডিভিশন অফ হয়ে গেলে সেটাকে আমরা কি বলি? সেই ফেজটাকে G0 ফেজ। তাহলে 4-এর অপশন সি, 4-এর অপশন সি কোথায় আছে? একটাই অপশন দেখতে পাচ্ছি, অপশন এতেই একমাত্র আছে, তো এটাই ঠিক। বাকিগুলো দেখি, যে অর্গানেলস আর ডুপ্লিকেটেড। একটা সেল যখন ডিভাইড করতে চায়, তখন সেই সেল, ধরো এটা একটা সেল, এ চাইছে যে আমি আরেকটা সেল তৈরি করি, তখন এ আগে নিজের যে মাইটোকন্ড্রিয়া আছে, নিজের যে নিউক্লিয়াস আছে, নিজের যে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আছে, এটা ধরে নাও এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের উপরে যে রাইবোজোম আছে, ও চাইবে যে আমি প্রত্যেকটা সেল অর্গানেলকে যেন বাড়িয়ে নিই, যাতে করে আমি যখন নতুন আরেকটা সেল তৈরি করব, সেই নতুন সেলটাতেও যাতে আমি মাইটোকন্ড্রিয়া দিতে পারি, আমি যাতে রাইবোজোম দিতে পারি, তাই না? তো একটা সেল কখন এই প্রিপারেশন গুলো নেয়? G1 ফেজে। ঠিক আছে, তাহলে কোথায় গেল? অর্গানেলস আর ডুপ্লিকেটেড মানে নিজেদের সংখ্যা বাড়াচ্ছে G1 ফেজে। অপশন নাম্বার 2, ইট টেক্স দ্য লিস্ট টাইম টু কমপ্লিট ফেজ। সব থেকে ছোট ফেজ G2। আর লাস্ট অপশন আমাদের বাকি থাকলো হচ্ছে রিকম্বিনেশন নোডিউলস আর ফর্মড। রিকম্বিনেশন হয় আমাদের সাধারণত প্যাকাইটিন স্টেজে, আর প্যাকাইটিনের আগে আমাদের যে স্টেজটা আসে মানে হচ্ছে জাইগোটিন, সেই জাইগোটিন স্টেজে আমরা রিকম্বিনেশন নোডিউলসটা বানাই। তাহলে প্যাকাইটিনে আমরা রিকম্বিনেশনটা করি, আর রিকম্বিনেশনের জন্য যে রিকম্বিনেশন নোডিউলসটা দরকার, সেটা আমরা তার আগের স্টেজ মানে জাইগোটিন স্টেজে বা জাইগোনিমা স্টেজে বানিয়ে নিই। তাহলে একের হবে বি।
নেক্সট 33 এপিজোম, ভেরি ইজি। এটা যদি একটা ব্যাকটেরিয়া হয়, এটা যদি আরেকটা ব্যাকটেরিয়া হয়, সেই ব্যাকটেরিয়া দু ধরনের ক্রোমোজোম থাকে। এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, আর এইটা হচ্ছে প্লাজমিড। এরও আছে ধরো ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। এবং এরা যদি জনন করতে যায়, জনন করতে গেলে এই যে প্লাজমিড ডিএনএটা আছে একটা ব্যাকটেরিয়ার, সেই প্লাজমিড ডিএনএটা এরকম একটা কনজুগেশন টিউব তৈরি হয়। এই টিউবের মধ্যে দিয়ে এই প্লাজমিডটা এই ব্যাকটেরিয়ার কাছে চলে যায়। তো যদি প্লাজমিডটা ব্যাকটেরিয়ার কাছে যখন চলে যায়, যদি এই প্লাজমিডটা ব্যাকটেরিয়ার যে এটা একটা ব্যাকটেরিয়া, এটা মনে করো 2 নম্বর ব্যাকটেরিয়া, আর এটা 1 নম্বর ব্যাকটেরিয়া, এই 1 নম্বর ব্যাকটেরিয়া থেকে যদি প্লাজমিডটা 2 নম্বর ব্যাকটেরিয়ার কাছে চলে যায়, আর 2 নম্বর ব্যাকটেরিয়ার এইটা হচ্ছে মেইন ক্রোমোজোম, বা এটাকে আমরা বলতে পারি নিউক্লিয়ার ক্রোমোজোম। একটা থাকে নিউক্লিয়ার ক্রোমোজোম আর একটা থাকে এক্সট্রা নিউক্লিয়ার ক্রোমোজোম। তো এটাকে আমরা বলতে পারি মেইন ক্রোমোজোম বা নিউক্লিয়ার ক্রোমোজোম। এই নিউক্লিয়ার ক্রোমোজোমের সঙ্গে যদি প্লাজমিডটা এরকম জোড়া লেগে যায়, তখন এই পুরো জিনিসটাকে আমরা কি বলবো? এপিজোম। তাহলে এপিজোম কাকে বলছে? নিউক্লিয়ার ক্রোমোজোম বা মেইন ক্রোমোজোমের সঙ্গে যখন এই প্লাজমিডটা জোড়া লেগে যাচ্ছে, সেটাকে আমরা বলে দিচ্ছি কি? এপিজোম। ঠিক আছে? তাহলে এরকম অপশন কোথায় আছে? অপশন সি তে দেখো যে প্লাজমিডস উইথ দ্য এবিলিটি টু ইন্টিগ্রেট, মানে জোড়া লেগে যাওয়া, উইথ ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। মানে প্লাজমিডটা যদি ব্যাকটেরিয়ার যে মেইন ক্রোমোজোমটা আছে সেটার সঙ্গে জোড়া লেগে যায়, তাহলে সেটাকে আমরা বলবো এপিজোম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34, খুব ইজি কোয়েশ্চেন। ইফ ওয়ান স্ট্র্যান্ড অফ ডিএনএ হ্যাজ দ্য নাইট্রোজেনাস বেস সিকোয়েন্স এস এ টি সি টি সি সি, দেন হোয়াট উড বি দ্য কমপ্লিমেন্টারি আরএনএ স্ট্র্যান্ড সিকোয়েন্স? মানে ডিএনএ এর কাছে এরকম বেস আছে, আরএনএ এর কাছে কি থাকবে? তো খুব সোজা, আরএনএ তে ডিএনএ এর উল্টো জিনিসটা থাকবে। তাহলে ডিএনএ তে যদি এ থাকে, তার উল্টো হচ্ছে আরএনএ তে থায়ামিন থাকার কথা, কিন্তু থায়ামিন যেহেতু আরএনএ তে থাকে না, থায়ামিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল। তাহলে ইউ, তাহলে ইউ দিয়ে দেখো একটাই শুরু হচ্ছে, ইউ এ জি এ জি জি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। নেক্সট লাস্ট কোয়েশ্চেন নাম্বার 35, একদম সোজা। ডিএনএ রেপ্লিকেশন ইজ সেমি কনজারভেটিভ অ্যান্ড সেমি ডিসকন্টিনিউয়াস। সেমি কনজারভেটিভ কেন? কারণ যখন ডিএনএ রেপ্লিকেশন হয়, তখন এই রকম একটা ডিএনএ স্ট্র্যান্ড, এটাকে আমরা বলি প্যারেন্টাল স্ট্র্যান্ড, আর এটাকে দেখে দেখে একটা নতুন ডিএনএ তৈরি হয়, যেটাকে কি আমরা বলি? যেটাকে আমরা বলি নিউলি সিনথেসাইজড স্ট্র্যান্ড। তাহলে একটা প্যারেন্টাল মানে আগে থেকেই ছিল, আর একটা নিউলি ফর্ম মানে পরে তৈরি হলো। তাহলে আগের থেকে ছিল 50%, আর নতুন তৈরি হলো 50%। তাহলে হলো তো সেমি কনজারভেটিভ। কনজারভেটিভ মানে কি? সংরক্ষণ, যেটা আগে ছিল সেটাই থাকবে। তাহলে 50% আগের জিনিস ছিল, 50% নতুন জিনিস তৈরি হলো। আর সেমি ডিসকন্টিনিউয়াস তো তোমরা সকলেই জানো, কারণ একটা স্ট্র্যান্ড এরকম 5 প্রাইম টু 3 প্রাইম তৈরি হয়, এটাকে আমরা বলি লিডিং স্ট্র্যান্ড। আর আরেকটা স্ট্র্যান্ড এরকম ভেঙে ভেঙে তৈরি হয়, এটাকে আমরা কি বলি? ল্যাগিং স্ট্র্যান্ড, তাই না? আর এটাও 5 প্রাইম টু 3 প্রাইমের দিকেই তৈরি হয়, ল্যাগিং স্ট্র্যান্ড। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে? তো এই রইল আমাদের সেকেন্ড পার্ট। আর এর পরবর্তীকালে আমরা যে কোয়েশ্চেনগুলো আনবো, সেগুলো হচ্ছে মেনলি জেনপাস এবং নিটের উপরে ফোকাসড হবে। এরপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ নিয়ে আসবো। তো তোমরা কমেন্ট সেকশনে জানাও যে সামনে 30 জুন জেনপাস এক্সাম আছে, এবং তারপরেই আমাদের যে প্যারামেডিক্যাল আছে ডিপ্লোমা, সেটারও ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো এরপরে কোন চ্যাপ্টারের উপরে তোমরা এমসিকিউ চাইছো, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। আমি সেই চ্যাপ্টারেরই পুরো চ্যাপ্টারের উপরে ডিটেইলড অ্যানালিসিস সহ এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আসবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।